লুট করার উদ্দেশ্যেই মব করা হইতো। কোথাও শোনা যাচ্ছে 2 কোটি, কোথাও শোনা যাচ্ছে 1.5 কোটি টাকা করে জামাত দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু আসলে জনগণের সার্ভেন্ট। আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। তিনি 5 বছর একটা চেয়ারে বসছে জনগণকে সার্ভ করার জন্য। আমরা যেটা করি, আমরা চাটুকার হয়ে যাই, যেই বসুক তাকে চাটতে শুরু করি। ডক্টর ইউনূস এনসিপিকে অথবা ছাত্রদেরকে যে সম্মানটুকু, যে ইজ্জতটুকু দিয়েছিলেন, এনসিপি বা ছাত্ররা তাকে সেই সম্মান এবং ইজ্জতটুকু দেননি, এটা অনেকে বলেন। আপনি কি এই কথার সাথে একমত? আমি এই কথার সাথে একমত, কারণ আমাদের আসলে গত 1.5 বছরে অ্যাজ এ পলিটিশিয়ান আমরা যেরকম হচ্ছে কোনো কিছু হলেই আমাদের তরুণ নেতৃত্বরা আমরা যেভাবে মব কালচারের সাথে মানে খুব বেশি ভাগে একদমই ইজি ওয়েতে আমরা মব কালচারটাকে গ্রহণ করে ফেলেছিলাম। এটা আসলে দেশের জন্য ভালো না। কারণ পুলিশ প্রশাসনকে যদি সুষ্ঠু এবং সঠিকভাবে তদন্ত করতে না দেওয়া হয়, তাহলে অপরাধের পরিমাণ বেড়েই যাবে। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে আমাদের উচিত ছিল যে আমাদের বলতে সবগুলো রাজনৈতিক দল, এখন তরুণ নেতৃত্ব কিন্তু এনসিপিতেও আছে, তরুণ নেতৃত্ব বিএনপির মধ্যেও আছে। তো সবগুলো রাজনৈতিক দলের উচিত ছিল ইসি ঘেরাও না করা, তারপরে হচ্ছে যে কোনো কিছু হইলেই আন্দোলন না করা। স্থিরতা যদি আমরা যদি স্থিরতা দিতে পারতাম, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও ঠান্ডা মাথায় কাজ করতে পারতেন। অর্থনীতি, আমাদের রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, এই পরিকল্পনাগুলো আরও সুন্দর মতো আমাদেরকে ইলাবোরেট করে দিয়ে যেতে পারতেন, আমরা সেটা গ্রহণ করতে পারতাম। আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠুভাবে ইউটিলাইজ করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এবং সবগুলো উপদেষ্টাই যে যথার্থ ভূমিকা পালন করেছে, ব্যাপারগুলো তো এরকম ছিল না। একজন উপদেষ্টা যার কাজ হচ্ছে আইন নিয়ে কাজ করা, সে কিভাবে করবে, ফেসবুক পোস্টের মধ্যে হচ্ছে তার কার্যবিবরণী করে। আমি ডক্টর আসিফ নজরুলের কথা বলছি। সে আমি হচ্ছে বেস্ট, আমি বিগত সময়ে যারা কাজ করেছে তাদের থেকে আমি বেস্ট, কিভাবে ফেসবুকে কিছু কাজের স্টেটমেন্ট দিয়ে দেওয়া। এটা একটা উপদেষ্টার কাজ না। মানুষ বলবে যে তুমি এই কাজগুলো করেছো। উপদেষ্টা হোক আর প্রধানমন্ত্রী হোক আর মন্ত্রী হোক, তারা হচ্ছে দেশের সার্ভেন্ট, জনগণের সার্ভেন্ট। একটা গভর্নমেন্টের লজ আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু আসলে জনগণের সার্ভেন্ট। আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। তিনি 5 বছর একটা চেয়ারে বসছে জনগণকে সার্ভ করার জন্য। আমরা যেটা করি, আমরা চাটুকার হয়ে যাই, যেই বসুক তাকে চাটতে শুরু করি, যাতে আমরা সচিবালয়, তথ্য মন্ত্রণালয়, বিভিন্ন জায়গার সিন্ডিকেট থেকে বেশ কিছু টাকা লুপাট করতে পারি। এবং এই তেল তোষামত করতে পারলে আমরা যদি তার একটা আইসাইটের মধ্যে থাকি, তাহলে আমরা পারিবারিক সুবিধা, সামাজিক সুবিধা, অর্থনৈতিক সুবিধার মধ্যে থাকবো, এটা মনে করে। এই যে একটা ব্যাপার কালচার, এই কালচারকে ভাঙার জন্য আমার মনে হয় তরুণ নেতৃত্ব দরকার। এবং এই তরুণ নেতৃত্ব বলেন, আমাদের কিন্তু গণভোটের বেশ কিছু ম্যান্ডেট ছিল, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। 10 বছরের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বিষয়গুলো এখন কতটুকু কার্যকর হবে, এটা আমরা আসছি। কিন্তু আপনি যে কথাটা বললেন যে তরুণরা এই পরিবর্তন করতে পারবে, তাহলে বিগত 50 স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো দল, এই গত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যারা ছিলেন, তারা যে সুযোগ সুবিধা বা তারা যে কাজ করার ওয়ে যা পেয়েছেন, যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন, স্বাধীনতার পর থেকে এত সুযোগ সুবিধা তো মনে হয় কোনো সরকার পাননি বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয়? আপনি একমত এই বিষয়ে? আমি একটু একমত এই ব্যাপারে। প্রশ্নটা যদি আরেকবার করতেন। বিগত আপনার স্বাধীনতার পর থেকে একটা সরকার যারা ক্ষমতায় ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে সুযোগ সুবিধা পেয়েছেন, কেউ তাদেরকে আন্দোলন হয়েছে, আন্দোলনের মতো আন্দোলন হয়েছে, মানুষ তার দাবি জানিয়েছে, কিন্তু যে প্রেশারগুলো অন্য সরকার ক্ষমতা থাকা অবস্থায় বিরোধী দল থেকে আসে, বহির্বিশ্ব থেকে আসে, বা বিভিন্নভাবে প্রেশারগুলো আসে, সেই প্রেশার কিন্তু মোকাবেলা করতে হয় না অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ সবগুলো দলই, একমাত্র একটা দল ছাড়া সবগুলো দলই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়েছেন, এবং তারা প্রকাশ্যে ভিতরে সব জায়গায়। তো সেই সরকার এনসিপিকে যেইভাবে সুযোগ সুবিধা দিয়েছিলেন, হ্যাঁ, সেই সুযোগ সুবিধা যে তরুণদেরকে দিয়েছিলেন,
তরুণদের তো কাজে লাগাইতে পারেন নাই, তাহলে আপনি কিভাবে বলেন যে এই তরুণদেরকে দিয়ে সামনে ভালো কিছু সম্ভব এবং এই তরুণরাই ভালো কিছু করবে? এটা কিভাবে বলেন? আচ্ছা, প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে সবগুলো কাজ করতে পারে নাই। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে প্রত্যেকটা সচিবালয়, প্রত্যেকটা মন্ত্রণালয়, সেখানেও তো বেশ কিছু আওয়ামী তরুণরা আমি বলি সেখানেও বেশ কিছু আওয়ামী লীগের লোকজন সবসময় বসেছিল। কারণ আপনি 17 বছরের পরে 19 বছর পরে গণ অভ্যুত্থান করলেন, 17 বছর পরে গণ অভ্যুত্থান করলেন। গণ অভ্যুত্থানের পরপরই তো আপনি হচ্ছে উপসচিব, সচিব তাদেরকে চেঞ্জ করতেছেন না। তাহলে দেখেন আপনি আমরা যেটা ভুল করি, আমরা যে ভূমির কাজ এটা কে করবে? ভূমি সচিব করবে, উপসচিব করবে, তাই না? তো সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। তারা কিন্তু আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সুবিধাবাদী কারা? সচিবালয়, মন্ত্রণালয়, বিভিন্ন ধরনের মানে যারা হচ্ছে যেই পাওয়ারে আমলাতন্ত্র, তাহলে আমলাতন্ত্রে কারা বসেছিল? সেই জায়গাটা পরিবর্ধন করার জন্য কিন্তু মব করা লেগেছে। সেই মব করতে যেয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক সময় হিমশিম খেয়েছে। তো এই 1.5 বছর ছিল যুদ্ধের মতো। এই 1.5 বছর স্মুথ এবং সুদিং ওয়েতে ছিল, এরকম বলা যাবে না। একটা বিপ্লবের পরে সবসময় প্রতি বিপ্লবের জন্য সবসময় আপনি তিউনিসিয়ার বিপ্লব বলেন, রুশ বিপ্লব বলেন, সোভিয়েতের বিপ্লবের কথা বলছি, বা এই যে চাইনিজ জাপানিজের যে বিপ্লব হলো, সবসময় কিন্তু প্রতি বিপ্লব হয় বা বিপ্লবের পরবর্তী সময়ে সেখানে বেশ কিছু লোকজনের আঁকড়া থাকে, তাদেরকে ভাঙতে হয়, তাদের বলয়কে ভাঙতে হয়। সেই বলয়কে ভেঙে ডিঙিয়ে একটা দেশে অপশাসনকে ডিঙিয়ে শাসন নিরূপণ করা, এটা কিন্তু খুব কঠিন কাজ। সেই কথা আমি বলতেছিলাম যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ইউটিলাইজ করতে পারি নাই। মবের কথা আমি কিন্তু স্বীকার করে নিয়েছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর উচিত ছিল, শুধু মব ছিল না, লুট ছিল, লুট করার উদ্দেশ্যেই মব করা হইতো, এরকম একটা ব্যাপার আপনারা দেখছেন অনেক জায়গায়। এটা যে জায়গায় মব সৃষ্টি হয়েছে সেখানেই লুট হয়েছে। লুটগুলো কারা করতেন আসলে? লুটগুলো কারা করতেন তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু দেখেন, আমি একটা বাস্তব কথা বলি, লুট হয় কত টাকা? 5 লাখ টাকা, 10 লাখ টাকা ধরেন, এটা কিন্তু লুট, এটা কিন্তু খারাপ কাজ, এটা কিন্তু অপরাধ। কিন্তু যে একটা কলমের খোঁচায় 10 কোটি টাকা এদিক থেকে ওদিক করে আমার মানে আমার জিডিপির হারকে কমিয়ে দিচ্ছে, আমার অর্থনৈতিক মানদণ্ডকে কমিয়ে দিচ্ছে, এই আমলাতন্ত্রের কতজন মানুষ আওয়ামী লীগের বসেছিল, এখনো আছে। তাদেরকে আস্তে আস্তে সরাইতে হবে। এই সরকার আজকে ক্ষমতায় গিয়েছে, ক্ষমতার মস্তকে বসেছে। ওই লুট বন্ধ করতে পারেন নাই, তাই এই লুটটাকে আপনি হচ্ছে না, আমি কোনো লুটকে রাইট বলছি না। আমার কথা হচ্ছে আমরা যেই কাজটা করতে যাব বা আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে গণ অভ্যুত্থান করেছি। গণ অভ্যুত্থানের পরে এই মধু খাওয়ার জন্য একদল মানে অনেক ধরনের মানুষ এই মধু খাওয়ার জন্য আসে, কিন্তু এটা নিরীক্ষণ করার জন্য তরুণ নেতৃত্বরা কিন্তু প্রথমেই পারবে না। তাদের আস্তে আস্তে বুঝতে হবে, রাজনীতির ময়দান বুঝতে হবে, তাদেরকে কারা ইউজ করতেছে বুঝতে হবে, তারা কিভাবে পরিচালিত হবে সেটা বুঝতে হবে। তাদেরকে মানে ইসের পরে আপনার গণ অভ্যুত্থানের পরে তাদেরকে কারা ব্যবহার করেছে? গণ অভ্যুত্থানের পরে তাদেরকে কারা ব্যবহার করেছে সেটা সেই কথা আমি বলছি না। গণ অভ্যুত্থান ব্যবহার করেছে বলে কেউ না কেউ তো ব্যবহার করেছে তাদের নিজেদের স্বার্থে। আপনার কাছে কি মনে হয়? এই অনেকেই বলেন যে গণ অভ্যুত্থানের পর থেকে নিয়ে এ পর্যন্ত এক তরুণ দলটাকে একটা গোষ্ঠী, যেমন নুরুল হক নূর কিছুদিন আগে বলেছেন যে আমি অনেক চেষ্টা করেছি এনসিপি এবং গণ অধিকার একসাথে হোক এবং আমরা জোট হই, কিন্তু একটা শক্তি এটাকে হইতে দেয় নাই, তরুণদেরকে এক হইতে দেয় নাই। এই শক্তিটা কারা? এখন কথা হচ্ছে যে যখনই আমরা শক্তির কথা বলবো, তরুণদেরকে সবসময় হচ্ছে প্রভাবিত এবং প্রতারিত করা হয়। আপনি যদি আমাকে বলতে পারেন যে একটা তরুণ নেতৃত্ব বা একটা তরুণ নেতা 10টার বেশি নিউজ নেই, 15টার বেশি নিউজ নেই, কিন্তু দেখেন বয়োজ্যেষ্ঠ নেতৃত্বে 100 পিবিআই রিপোর্ট অনুযায়ী আমি লাস্ট দেখেছি 2051টা চাঁদাবাজির রিপোর্ট আছে। তাহলে সেখানে কয়জন তরুণ নেতৃত্বের রিপোর্ট আছে? তরুণ নেতৃত্ব করেছে বা চাঁদাবাজি করেছে বা তরুণ নেতৃত্ব সিন্ডিকেট গড়ে তুলেছে? কারণ তরুণ নেতৃত্ব ওই জায়গায় নাই, তরুণ নেতৃত্ব সিন্ডিকেট করার জায়গা পর্যন্ত নাই। বাজার মালিক সমিতি বলেন, তারপরে সচিবালয় বলেন, মন্ত্রণালয় বলেন, বিসিএস ক্যাডারদেরকে বলেন, তাদেরকে যদি কেন্দ্রকরণ করা হয় তাহলে সেখানে তরুণ নেতৃত্ব এখনো জায়গায় পৌঁছাতে পারেনি, সেই সময় পায়নি। তাহলে আমি তরুণ নেতৃত্বের কথা কি বলেছি? আমি বলছি আসার কথা। এই তরুণ নেতৃত্ব যদি আসে তাহলে আস্তে আস্তে এই যে সিন্ডিকেটগুলা, যেটা 56 বছর ধরে হয়ে আসতেছে,
তিলে তিলে গড়া এই সিন্ডিকেটগুলো ভাঙা যাবে। এই যে সিন্ডিকেট ভাঙতে যাচ্ছে তরুণরা, সেখানে তারা সব সময় প্রতারিত হবে, সব সময় তাদেরকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবে। সেইগুলো চড়াই উতরাই করার পরে একটা সুন্দর বাংলাদেশ আসবে। ঠিক আছে, আমি আপনাকে যেটা আপনি জানতে চাচ্ছিলাম যে যে শক্তিটা এই কাজগুলো করছে তরুণদেরকে দিয়ে, সেই শক্তি কারা? এই শক্তি একটা নির্দিষ্ট গোষ্ঠী না। এই আমি তো বলছি প্রত্যেকটা রাজনৈতিক দলে কি তরুণ নেতৃত্ব নেই? যেমন ইশরাকের যেমন আমি যদি এনসিপির কথাই বলি, শুধু এনসিপি যেমন নুরুল হক নূর যেটা বলেছেন, তিনি এই কথাটাই বলেছেন যে আমরা চেষ্টা করেছি নির্বাচনের আগে গণ অধিকার পরিষদ এবং এনসিপি জোট হোক, কিন্তু একটা শক্তি এই জোটটা হইতে দেয় না, এই তরুণদের এই জোটটা হইতে দেয় না। কথা এই শক্তিটা কারা? না না, এখানে না হইতে দেওয়ার কারণ এখানে নুরুল হক নূর যে স্টেটমেন্ট দিয়েছে, তিনি এখন একজন প্রতিমন্ত্রী, যে স্টেটমেন্ট দিয়েছে সেটা হচ্ছে তার নিজস্ব স্টেটমেন্ট। সে তার জেতার জন্য, তার বিষয়টাকে স্ট্যাবলিশমেন্ট করার জন্য, তার যেমন রাশেদ খান ঝিনাইদহ 4-এ এসে বিএনপি ওই দলটাকে যেভাবে মানে প্রভাবিত করেছে, কোনো দরকারই ছিল না, কোনো কিন্তু দরকারই ছিল না। তো এই যে এইটা হচ্ছে সুবিধাবাদী কথাবার্তা। তাদের সাথে বসা হয়েছে, এনসিপি থেকেও বসেছে, তাদের সাথে নেগোসিয়েশন হয়নি, রাজনৈতিক নেগোসিয়েশন হয়নি, তারা তাদের মতো স্টেটমেন্ট দিয়ে দেয়। যেমন রাশেদ খান ঝিনাইদহ 2-এ ছিল, ঝিনাইদহ 2 থেকে ঝিনাইদহ 4-এ গিয়েছে, কোনো ধরনের কোনো কন্ডিশন ছাড়া, কোনো ধরনের কোনো বার্তা ছাড়া। বিএনপির প্রচুর নেতাকর্মী আমার কাছেও আফসোস করেছে যে এটা কি, হঠাৎ করে কেন। আমি ঝিনাইদহ 4-এর মেম্বার অফ পার্লামেন্টের পদপ্রার্থী হিসেবে মনোনীত হতাম, এনসিপি যদি ওখান থেকে করতো। তো এই যে তারা হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করে, হঠাৎ করে ডিসিশন একরকম করে, তাদের কোনো স্পেশাল স্টেটমেন্ট নাই। তো এটা হচ্ছে বলার জন্য বলা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আপনার এনসিপির সাথে যখন গণ অধিকারের আলোচনা চলছিল, কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কোন জায়গাটাতে তাদের মতের মিল হয়নি, আপনি জানেন এই সম্পর্কে? না, আমি এই সম্পর্কে সুস্পষ্টভাবে জানি না। একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এনসিপি যখন জামাতের সাথে জোট হলো, এরপরে আমরা অনেক জায়গায় শুনলাম যাদেরকে প্রার্থী হিসেবে এনসিপি দিয়েছেন তাদের সবাই কি বিগ অ্যামাউন্টের, কোথাও শোনা যাচ্ছে 2 কোটি, কোথাও শোনা যাচ্ছে 1.5 কোটি টাকা করে জামাত দিয়েছেন। এই বিষয়ে কি আপনি জানেন? একদম সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। কারণ আমি বলি, কারণ আমি তো ঝিনাইদহ 4-এর, তো আমাকে জামাত কোনো টাকা দেয়নি। না, আপনি তো জোট হওয়ার পরেই আপনি ছিলেন। জোট হওয়ার পরে তো আমি ছিলাম না, 30 জনের মধ্যে ছিলাম। জোট হওয়ার পরে যারা ছিলেন, জোট হওয়ার পরে যে 30 জন সেখানে টাকা দিয়েছে, ব্যাপারটা এরকম করে উঠে আসছে মিডিয়াতে। ব্যাপারটা হচ্ছে যখন রাজনৈতিক কোয়ালিশন হলো, তারা ফাংশন করেছে, তারা প্রোগ্রাম করেছে, তারা হচ্ছে তাদের রাজনৈতিক ব্যানারে বিভিন্ন বাসায় গিয়েছে, লিফলেট করেছে, পোস্টার করেছে, ফেস্টুন করেছে, বিষয়টাকে সেভাবে প্রভাবিত করেছে হয়তো। না, টাকা পয়সার কথা এখানে আসলেই নাই। এখানে ব্যাপারটা হচ্ছে তাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছে এবং সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। নির্বাচনের আগ পর্যন্ত 30টা আসনে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার আমি দেখেছি, যে তাদের প্ল্যানিং, প্রোগ্রামিং, কোথায় কি বসবে, কি হলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, রাজনীতিটা কিভাবে করলে ভালো হয়, কোন জায়গায় উঠোন বৈঠক করলে ভালো হয়, কোন জায়গায় এখন সভা করলে ভালো হয়, মিছিল করলে ভালো হয়, এই দিক নির্দেশনাগুলো জামাতের যারা এমপি ক্যান্ডিডেট ছিল তারা হচ্ছে এনসিপির এমপি ক্যান্ডিডেটদেরকে দিয়েছে এবং তারা একসাথে কাজ করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।